হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের টপিকটাই হলো উইন্ড সিস্টেম অর্থাৎ বায়ু প্রবাহ। অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, যেটার মধ্যে প্রথমেই আমরা দেখেছি কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, তারপর দেখলাম স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, দেন টেম্পারেচার, তারপর দেখলাম প্রেশার অর্থাৎ বায়ুচাপ, আর আজকে দেখবো আমরা উইন্ড সিস্টেম। ওকে, তো এটা হলো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারই। তো আজকে আমরা এটা কনসেপ্টে ডিপলি ডিসকাস করব, আশা করি তোমাদের কাজে আসবে। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে বা তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে, লাইক নোটস, মক টেস্ট, ক্লাসেস, যেটারই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারো। এটা আমাদের সাকসেস মাস্টারের অফিসিয়াল নাম্বার। তো এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি জিওগ্রাফি থেকে উইন্ড সিস্টেম অর্থাৎ বায়ু প্রবাহ। আর এই ক্লাসটা তোমাদের শুধুমাত্র টেট 2 এর জন্য নয়, এসটিজিটির ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। এখন তাহলে স্টার্ট করছি। তো প্রথমেই আমরা জেনে নেব বায়ু প্রবাহ অর্থাৎ উইন্ড সিস্টেমটা কী। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে বায়ু চলাচল করে তাকেই বলা হয় বায়ু প্রবাহ। তো বেসিক্যালি ভূপৃষ্ঠের মধ্যে সমান্তরালভাবে বা অনুভূমিকভাবে যে বায়ু অর্থাৎ যে বাতাসটা চলাচল করে সেটাকে কিন্তু বায়ু প্রবাহ বলা হয়। বায়ুচাপে তারতম্যের ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বায়ুচাপ কি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, যারা দেখুনি তোমরা আগে সেটা দেখে নাও, সিকোয়েন্সে ক্লাসগুলি দেখো, তাহলে তোমাদের সুবিধে হবে। তো বায়ুচাপে যে তারতম্য, বায়ুর চাপ বিভিন্ন রয়েছে, যেরকম উচ্চচাপ রয়েছে, নিম্নচাপ রয়েছে। এই বায়ুচাপের তারতম্যের কারণে মানে পার্থক্যের কারণে এই বায়ু প্রবাহের সৃষ্টি হয়। ভারী বায়ু নিচে থাকে, যে ভারী বায়ুগুলি আছে সেগুলি কি নিচে থাকে, আর হালকা বায়ুগুলি উপরে উঠে যায়। যে ভারীগুলি নিচে আর হালকাগুলি উপরে উঠে যায়। ওকে, তো বেসিক্যালি বায়ু প্রবাহ বা উইন্ড সিস্টেমটা কি, ভূপৃষ্ঠের মধ্যে সমান্তরাল বা অনুভূমিকভাবে যে বায়ুটা চলাচল করে তাকেই কিন্তু বায়ু প্রবাহ বলা হয়। আর বায়ু প্রবাহ সৃষ্টি হয় কিসের ফলে? বায়ুচাপের তারতম্যের কারণে। বেসিক্যালি আমরা বলতে পারি উচ্চচাপ আর নিম্নচাপের কারণেই বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। আর যে ভারী বায়ুগুলি সেগুলি নিচের দিকে চলে আসে আর হালকা বায়ুটা উপরেও উঠে যায়। তো এটাই গেল বায়ু প্রবাহ। এখন আমরা দেখে নেব বায়ু প্রবাহের প্রধান কারণগুলি কী কী, যে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তার মেইন কারণগুলি কী কী। প্রথমত বায়ুচাপের পার্থক্য। এই যে বায়ুচাপের মধ্যে পার্থক্য রয়েছে, উচ্চচাপ নিম্নচাপ, তার মধ্যে যে পার্থক্য রয়েছে। তারপর বায়ু উষ্ণতার পার্থক্য। বায়ুর মধ্যে কিন্তু উষ্ণতারও পার্থক্য রয়েছে, যে কোথাও গরম থাকে, কোথাও মাঝারি ধরনের থাকে, কোথাও বা ঠান্ডা থাকে। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যের কারণেও কিন্তু বায়ু প্রবাহ সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি, আরেকটা কারণ কি, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী কি, পৃথিবী ঘুরছে, পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে। তো এই যে আবর্তন গতিটা, তার কারণেও কিন্তু বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের জন্য বায়ুচাপে তারতম্য। বায়ুতে যে জলীয় বাষ্প রয়েছে, এই জলীয় বাষ্পর কারণে কিন্তু বায়ুচাপে তারতম্য হয়ে থাকে, মানে ডিফারেন্সটা হয়ে থাকে। ওকে, তো এগুলি হলো বায়ু প্রবাহ সৃষ্টি হওয়ার কিছু কারণ। এখন আমরা দেখে নেব বায়ু প্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে দেখা যায়। সো প্রথমেই ফেরোলের সূত্র, ভেরি ইম্পর্টেন্ট। ফেরোলের সূত্র, পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। মানে পৃথিবীর আবর্তন গতির জন্য, পৃথিবী যে ঘুরছে, এই ঘোরার কারণে কি হয়, বায়ু এরকম একদম সোজাসুজিভাবে চলাচল করে না, সোজাসুজিভাবে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে, ধরো এটা হলো পৃথিবী, এই যে এটা কি, এটা হলো উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে কি, উত্তর গোলার্ধের ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধে কি হয়, দক্ষিণ গোলার্ধের বাম দিকে একটু বেঁকে যায়, মানে এই যে এইভাবে করে বেঁকে যায়। ওকে, তো ফেরেলের সূত্রের অ্যাকর্ডিং পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু সোজাসুজিভাবে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। বায়ু প্রবাহের দিক পরিবর্তন সম্বন্ধীয় এই নিয়ম ফেরেলের সূত্র নামে পরিচিত। মানে বায়ু প্রবাহের যে এই যে দিকটা যে পরিবর্তন হয়, এই দিক পরিবর্তনীয় যে একটা নিয়ম রয়েছে বা রুলস রয়েছে, সেটা কি নামে পরিচিত? ফেরেলের সূত্র নামে পরিচিত। এখন ধরো পরীক্ষাতে আসলো যে পৃথিবী যে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়, কোন সূত্রের রেকর্ডিং? তখন হবে ফেরেলের সূত্র রেকর্ডিং। ওকে, তো আশা করি ফেরেলের সূত্রটা বুঝতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে বাইস বেলেট সূত্র। আরেকটা কি রয়েছে? বাইস বেলেট সূত্র। প্রথমে দেখলাম ফেরেলের সূত্র, এখন দেখবো বাইস বেলেট সূত্র।
উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূতি হয়। মানে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহে ধরো উত্তর গোলার্ধে বায়ুটা ধরো এদিকে প্রবাহিত হচ্ছে, এখন বায়ুটা যেদিকে প্রবাহিত হচ্ছে তার দিকে সামনে করে না হয় পিছন ফিরে দাঁড়ালে কি হয়, ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপটা অনেকটা কম অনুভূতি হয়। এবং দক্ষিণ গোলার্ধে কি হয়, ঠিক এক্সাক্ট অপোজিট হয়, মানে তার এক্সাক্ট অপোজিটটা হয়, ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়। বায়ু প্রবাহ সংক্রান্ত এই বৈশিষ্ট্যটি বাইস-বেলেট সূত্র নামে পরিচিত। তো এটাই হলো বাইস-বেলেট সূত্র। তারপর রয়েছে আরও কিছু বৈশিষ্ট্য। বায়ু যে দিকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করে, মানে বায়ু যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটার অ্যাকর্ডিং বায়ুর নামকরণ করা হয়। যেরকম ধরো উত্তর গোলার্ধে গেলে এটার রেকর্ডিং হবে, দক্ষিণ গোলার্ধে গেলে দক্ষিণ গোলার্ধের রেকর্ডিং হবে, মানে যে দিকে প্রবাহিত হচ্ছে সেটার রেকর্ডিং। পশ্চিম দিকে গেলেও পশ্চিমা বায়ু, মেরু অঞ্চলে গেল মেরু বায়ু। তো এরকম করে যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের অনুসরণ করে বায়ুটার নামকরণ করা হয়। বায়ুচাপের পার্থক্যের উপর বায়ুর গতিবেগ নির্ভর করে। বায়ুচাপের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটার উপর ডিপেন্ড করে বায়ুর যে গতিবেগটা, যে বায়ুটা কি স্পিডে যাবে না স্লো যাবে, কোন জায়গাতে স্পিড কোন জায়গাতে স্লো থাকবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, বায়ুচাপের পার্থক্যের উপর। বেসিক্যালি আমরা বলতে পারি উচ্চচাপ নিম্নচাপের উপর ডিপেন্ড করে। তো এগুলি হলো বায়ুচাপের কিছু বৈশিষ্ট্য। তারপর দেখো একটা ইম্পর্টেন্ট, বাদ পতাকার সাহায্যে, নামটা মনে রাখবে, বাদ পতাকার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়। আর অ্যানোমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয়। যদি বলা হয় বায়ুর দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে, বাদ পতাকার সাহায্যে। আর বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, অ্যানেমোমিটার যন্ত্রের সাহায্যে। বা ধরে একটু ঘুরিয়েও আসতে পারে, বাদ পতাকার সাহায্যে যে কি নির্ণয় করা হয়, বায়ু দিক নির্ণয় করা হয়, বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয়, নাকি বায়ু চাপ নির্ণয় করা হয়, নাকি কোনোটাই নয়, তখন হবে কি বায়ু দিক নির্ণয় করা হয়। ওকে, তো এই নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে। তারপর রয়েছে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বলতে পারো আজকে ক্লাসের মেইন পার্টটা। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, যে উইন্ড সিস্টেম রয়েছে তার যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা আমাদেরকে জানতে লাগবে। বায়ু প্রবাহ, বায়ুচাপের পার্থক্যর কারণে ভূপৃষ্ঠে সমান্তরাল বা অনুভূমিকভাবে যে বায়ু চলাচল করে তাকে বায়ু প্রবাহ বলে। মানে বায়ুচাপের পার্থক্যের কারণে ভূপৃষ্ঠের মধ্যে সমান্তরাল বা অনুভূমিকভাবে বায়ুটা চলাচল করে, সেটাকে তো বায়ু প্রবাহ বলা হয়। বায়ু প্রবাহকে মেনলি 4 ভাগে ভাগ করা যায়। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, আর একটা হলো স্থানীয় বায়ু। নিয়ত বায়ু কোনটা? নিয়ত বায়ু হলো সারা বছর ধরে মানে নিয়মিতভাবে একদিকে মানে নির্দিষ্ট দিকে বায়ুটা প্রবাহিত হয়, সেটা হলো নিয়ত বায়ু। সাময়িক বায়ু মানে টেম্পোরারি, মানে কিছু সময়ের জন্য হয়ে থাকে সেটা। আর আকস্মিক বায়ু যেটা হঠাৎ করে হয়, আর একটা হলো স্থানীয় বায়ু। তো নিয়ত বায়ুর মধ্যে আবার আরও 3টা ভাগ রয়েছে। কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এইগুলি কি সেপারেট আমরা দেখে নেব। আর সাময়িক বায়ুর মধ্যে কি রয়েছে? স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু। তার মধ্যে ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু এই নামটা মনে রাখবে। আর স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু কি সেটা আমি ডিসকাস করে দেব। তারপর আকস্মিক বায়ুর মধ্যে আমরা দেখব ঘূর্ণবাদ আর প্রতীপ ঘূর্ণবাদ। তারপর হচ্ছে স্থানীয় বায়ুর মধ্যে উষ্ণ বায়ু আর শীতল বায়ু রয়েছে, এগুলি আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা দেখব কি নিয়ত বায়ু। ওকে, এই নামগুলি দেখে নাও আগে। বায়ু প্রবাহের প্রকৃতি ও উৎপত্তি পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন বায়ু প্রবাহকে 4 ভাগে ভাগ করেছে। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। প্রথমে স্টার্ট করব কি আমরা, নিয়ত বায়ু। নিয়ত বায়ুটা কি সেটাকে আমরা দেখে নেব। নিয়ত বায়ু কি, বা নিয়ত বায়ুর মধ্যে আরও কি কি পার্ট রয়েছে সেগুলো আমরা ডিটেলসে দেখে নেব। আর এখান থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসতে দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো 1 নাম্বার, নিয়ত বায়ু। নিয়ত বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। মানে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ভূপৃষ্ঠে সাধারণত আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু এই নিয়ত বায়ু প্রবাহিত হয়। মানে নিয়ত বায়ুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। প্রথমে আমরা দেখব আয়ন বায়ু। সো আয়ন বায়ুতে কি রয়েছে দেখো। আয়ন বায়ু, যে বায়ু নির্দিষ্ট পথে সারা বছর একই দিকে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। মানে যে বায়ু নির্দিষ্ট পথে সারা বছর একদিকে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। আয়ন বায়ুটা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিয়মিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে
বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। তো আয়ন বায়ুটা কি? আয়ন বায়ুটা হলো নির্দিষ্ট পথে সারা বছর একই দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় আয়ন বায়ু। আয়ন বায়ুটা এই যে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ, এই যে কর্কটীয় উচ্চচাপ বলে এবং মকরীয় উচ্চচাপ বলে, এগুলি কি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, যারা দেখুনি আগে সেটা দেখে নাও, তাহলে এটা বুঝতে পারবে। এই কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর কি হয়, এই যে সারা বছর নিরক্ষীয় অঞ্চলের দিকে, নিরক্ষীয় অঞ্চল কোন জায়গাটা, এই যে এই জায়গাটা হলো নিরক্ষীয় অঞ্চল, এটা হলো কর্কটীয় উচ্চচাপ, আর এটা হলো মকরীয় উচ্চচাপ বলয়। এই মকরীয় আর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে দেখো এরুর মতন রয়েছে, এইদিকে বায়ুটা প্রবাহিত হয়, বায়ুটা প্রবাহিত হয়, এইটাই কিন্তু হলো আয়ন বায়ু। এটাই হলো আয়ন বায়ু। আর এই যে আয়ন বায়ুটা উত্তর গোলার্ধে বলতে এই যে এটা হলো উত্তর গোলার্ধ নর্থ, এটা হলো সাউথ। উত্তর গোলার্ধে হয় উত্তর পূর্ব অর্থাৎ এই জায়গাটা উত্তর পূর্ব, এই জায়গাটা। আর একটা কি দক্ষিণ গোলার্ধে হলো এই যে দক্ষিণ পূর্ব মানে এই জায়গাটা। ওকে, তো সিম্পলভাবে বলতে গেলে আয়ন বায়ুটা কি? আয়ন বায়ুটা হলো যে বায়ু নির্দিষ্ট পথে সারা বছর একই দিকে বায়ুটা প্রবাহিত হয়, মানে একদিকে বায়ুটা সারা বছর দেখো একদিকে বায়ুটা প্রবাহিত হয়, তাকে বলা হয় আয়ন বায়ু। আর এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে এই যে এরগুলি দেখতে পাচ্ছ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একই দিকে যে বায়ুচাপ প্রবাহিত হতে থাকে, তাকেই বলা হয় আয়ন বায়ু। আর আয়ন বায়ু কোন দিক দিয়ে প্রবাহিত হয়? এই যে দেখো উত্তর গোলার্ধে, এইটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে যদি আমরা দেখি এই যে উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট। আর দক্ষিণ গোলার্ধে হলে কি হবে? দক্ষিণ গোলার্ধে হবে সাউথ ইস্ট। ওকে, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব, এই জায়গাটা। দক্ষিণ গোলার্ধে হলে এই জায়গাটা, আর উত্তর গোলার্ধে হলে এই জায়গাটা। এদিক দিয়ে বায়ুটা প্রবাহিত হয় কোনগুলি? এই যে পিকচারের মধ্যে তোমরা এরগুলি দেখতে পাচ্ছ, এই পার্টটা, এই যে এই পার্টগুলি। ওকে, তো এটাই হলো আয়ন বায়ু। এই আয়ন বায়ুর বৈশিষ্ট্যটাও দেখে নাও। উত্তর পূর্ব আয়ন বায়ু ঘন্টায় 16 কিলোমিটার এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঘন্টায় 22.4 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই জায়গাটা একদম মুখস্থ করে নেবে। উত্তর পূর্ব আয়ন বায়ু কোন জায়গাটা? এই যে এটা হলো পৃথিবীটা। ওকে, পৃথিবীটা। এখন এইটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। এই যে দক্ষিণ পূর্ব, এখানে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রয়েছে, আর উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এদিকে হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এখন এই যে উত্তর পূর্ব এখানে রয়েছে 16 কিলোমিটার বেগে যায়, আর দক্ষিণ পূর্বের মধ্যে রয়েছে 22.4 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। কোন বায়ু? অবভিয়াসলি আয়ন বায়ু। তারপর রয়েছে এই বায়ুকে বাণিজ্য বায়ু নামে অভিহিত করা হয়। যদি এখন পরীক্ষায় আসলো বাণিজ্য বায়ু কোনটাকে বলা হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, নাকি কোনোটাই নয়, তখন হবে আয়ন বায়ু। বা আয়ন বায়ুকে অন্য কি নামে অভিহিত করা হয়? বাণিজ্য বায়ু। কি বায়ু? এই যে বাণিজ্য বায়ু। নেক্সট রয়েছে এই বায়ু অপেক্ষাকৃত শীতল অঞ্চল হতে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুর প্রভাবযুক্ত অঞ্চলে অবস্থিত মহাদেশসমূহের পশ্চিম দিকে সাধারণত বৃষ্টিপাত হয় না। ফলে এই অঞ্চলে মহাদেশসমূহের পশ্চিম দিকে প্রধান উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে। মহাদেশী সমূহের পূর্ব দিকে স্বল্প বৃষ্টিপাত হয়। মানে এই বায়ুটা কি হয়? এই বায়ুটা শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে আসে, মানে এই যে কর্কটীয় থেকে বা মকরীয় থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে, মানে এই যে শীতল থেকে উষ্ণের দিকে আসে, তার জন্য কি হয়, যেহেতু শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তার জন্য মহাদেশ ওই যে পশ্চিম সাইডে সাধারণত বৃষ্টি হয় না। আর বৃষ্টি না হওয়ার কারণে ওইখানে কিন্তু মরুভূমি দেখা গেছে, যে উষ্ণ মরুভূমি দেখা গেছে। মহাদেশের সমূহের আর পূর্ব দিকে কি হয়? পূর্ব দিকে সামান্য পরিমাণে বৃষ্টি হয়ে থাকে, পশ্চিমের দিকে হয় না, আর পূর্ব দিকে সামান্য বৃষ্টি হয়ে থাকে। এখন আমরা দেখে নেব পশ্চিমা বায়ু। আমরা কি স্টার্ট করেছিলাম? নিয়ত বায়ু। নিয়ত বায়ুর মধ্যে 3টা পার্ট রয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু কি, তার বৈশিষ্ট্য কি সেটা দেখে নিলাম। এখন আমরা দেখব পশ্চিমা বায়ু, 2 নাম্বার পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কোনটা? প্রথমত এটা পশ্চিম সাইডে থাকবে, মানে এই যে এই সাইডটা থাকবে, ওয়েস্ট সাইডে, এই জায়গাটা মনে হয় পশ্চিমা বায়ু পশ্চিম সাইডে থাকবে, সিম্পল। আগেরটা কি ছিল? আয়ন বায়ু। আয়ন বায়ু ছিল কি? আয়ন বায়ু ছিল এই জায়গাটা আর এই জায়গাটা, অর্থাৎ উত্তর পূর্ব, নর্থ ইস্ট ছিল, আর একটা হলো সাউথ ইস্ট ছিল, এটা ছিল আয়ন বায়ু। আর এখন আসবে কি? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু হলো পশ্চিম সাইডে। ওকে, পশ্চিম সাইডে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সারা বছর সুমেরু ও কুমেরু বৃত্ত নিম্নচাপের দিকে
নিয়মিতভাবে পশ্চিম থেকে বায়ু প্রবাহিত হয় একে পশ্চিমা বায়ু বলে। মানে কি হয়, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি কর্কটক্রান্তি রেখা থেকে, যে ধরো কর্কটক্রান্তি একটা মকরক্রান্তি, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তির রেখা থেকে এখানে যে উচ্চচাপ বলয় রয়েছে কর্কটক্রান্তি আর মকরক্রান্তির মধ্যে কি রয়েছে, উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয় এগুলি সুমেরুর দিকে, সুমেরু আর কুমেরু বৃত্তের দিকে, সুমেরু আর কুমেরু বৃত্তর দিকে যখন যে বায়ুটা প্রবাহিত হয় সেটা কি হয়, উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে যায়। তখন এটা কি হয়, উষ্ণ থেকে যেহেতু শীতল অঞ্চলের দিকে যায় তখন এটা কি হবে, তো উষ্ণ হবে, উষ্ণ বায়ু, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হবে। যে বায়ুটা প্রবাহিত হয় ওইটাই হলো পশ্চিমা বায়ু। প্রথমত পশ্চিমা বায়ু পশ্চিম সাইডে থাকবে, ওকে, ওয়েস্ট সাইডে। এটার মধ্যে কি হয় যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে দুই দিকেই 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর এই যে সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্তর দিকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা কি হয়, সেটা নিম্নচাপ থাকে। কেন নিম্নচাপ, কারণ সেটা হলো যে কর্কটীয় আর মকরীয় হলো উষ্ণ, ওই দিক থেকে আর মেরু অঞ্চলের দিকে যাবে, তাহলে সেটা কি থাকবে, উষ্ণ হলে নিম্নচাপের সৃষ্টি হয়। নিয়মিত যে বায়ুটা প্রবাহিত হয় তাকেই কিন্তু বলা হয় পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহকে দক্ষিণ পশ্চিমা বায়ু বলা হয়, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিমা বায়ু বলা হয়। ওকে, পিকচারের সাহায্যে যদি দেখো তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। পশ্চিমা বায়ু প্রথমত পশ্চিম সাইডে, এটা আমরা দেখে নিলাম। মানে এটা কি হবে, এইটা দেখো, এই যে কর্কটীয় উচ্চচাপ আর এদিকে মকরীয় উচ্চচাপ, এখান থেকে এটা কোন দিকে যাবে, কুমেরু বৃত্ত, আর এই দিক দিকে যাবে সুমেরু বৃত্তর দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এগুলি যে দেখতে পাচ্ছ, এইটাই হলো পশ্চিমা বায়ু। কোন দিকে যায়, এই যে পশ্চিম সাইডে। তো এখানে কি রয়েছে, পশ্চিম সাইডে যায়। আর উত্তর গোলার্ধে এটা কি হবে, উত্তর গোলার্ধে এটা হয়ে যাবে যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। পিকচারটা দেখলে তোমরা জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবে, আর তোমরা যদি প্রিভিয়াস ক্লাসটা দেখে থাকো তাহলে এটাতে একদম ইজিলি বুঝতে পারবে। তো এটাই গেল পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য দেখে নাও। পশ্চিমা বায়ু প্রবাহের ফলে মহাদেশী সমূহের পশ্চিম উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। মহাদেশ সমূহের পূর্ব উপকূলে বৃষ্টিপাত কম হয় বলে অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। পশ্চিমা বায়ু প্রবাহে কি হয়, মহাদেশ সমূহে পশ্চিম উপকূলে মানে পশ্চিম সাইডে শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু মহাদেশের যে পূর্ব উপকূলে বৃষ্টিপাত হয় না। মানে পশ্চিমা বায়ু প্রভাবে পশ্চিম সাইডে তো বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব সাইডে বৃষ্টিপাত খুব কম হয়, আর কম হয় বলে অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়। এটা কী কারণে হয়, পশ্চিমা বায়ুর কারণে হয়ে থাকে। দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে পশ্চিমা বায়ু সারা বছর প্রবল বেগে প্রবাহিত হয়, এই জন্য একে প্রবল পশ্চিমা বায়ু বলে। কি বলে একে, প্রবল পশ্চিমা বায়ু। মানে 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণে, এটা কিন্তু দক্ষিণ গোলার্ধের কথা বলা হয়েছে, উত্তর গোলার্ধের না, এটা দক্ষিণ গোলার্ধে। অর্থাৎ এই যে ধরো এইটা, এই পার্টটা দক্ষিণ গোলার্ধে ধরো এখানে 40 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি রয়েছে। এখন 40 থেকে 60 ডিগ্রি এই অক্ষরেখার মধ্যে পশ্চিমা বায়ু সারা বছর খুব স্পিডে, মানে এখানে পশ্চিমা বায়ুটা ফিল করা যায়, প্রবল বেগে প্রবাহিত হয়। এই জন্য এইখানে প্রবল বেগে যেহেতু প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবল পশ্চিমা বায়ু। যদি বলা হয় প্রবল পশ্চিমা বায়ু কোন গোলার্ধে দেখা যায়, দক্ষিণ গোলার্ধে। কোন অক্ষরেখার মধ্যে, 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কোন বায়ু দেখা যায়, পশ্চিমা বায়ু। তার জন্য কি বলা হয়, প্রবল পশ্চিমা বায়ু বলা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, পশ্চিমা বায়ু অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বিভিন্ন অক্ষরেখার বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমা বায়ুর অনুযায়ী এই যে দক্ষিণ গোলার্ধে এখানে অক্ষরেখাগুলি বিভিন্ন নামে পরিচিত। যেরকম ধরো এটা 40 ডিগ্রি, ওকে, এটা 40 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি দক্ষিণ। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা একটা নাম দেওয়া হয়েছে গর্জন 40, নাম মনে রাখবে যে কত ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জন 40 বলা হয়েছে, 40 ডিগ্রি, বা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা কি বলা হয়েছে, গর্জন 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয়েছে ভয়ঙ্কর পঞ্চশিয়া। কি বলা হয়েছে, ভয়ঙ্কর পঞ্চশিয়া। আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয়েছে ঝড়ু সেতু বলা হয়েছে। ভয়ঙ্কর, আর এই যে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ভয়ঙ্কর পঞ্চশিয়া, আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ঝড়ু সেতু বলা হয়েছে। এই জায়গাটা মনে রাখবে, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রিকে কি নাম দেওয়া হয়েছে সেটা মনে রাখবে। ওকে, তো অক্ষরেখার আগে আমরা নাম দেখেছিলাম, 0 ডিগ্রি হলে নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি যদি উত্তর হয় তাহলে সেটাকে কর্কটক্রান্তি
মকরক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি উত্তর হলে সুমেরু বৃত্ত, আর 90 ডিগ্রি হলে সুমেরু বিন্দু। আর যদি আমরা সাউথ সাইডে মানে দক্ষিণ সাইডে দেখি তাহলে 23.5 ডিগ্রি যদি দক্ষিণ হয় তাহলে সেটাকে বলা হয় মকরক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটাকে বলা হয় কি কুমেরু বৃত্ত, আর 90 ডিগ্রি দক্ষিণ হলে সেটাকে বলা হয় কি 90 ডিগ্রি দক্ষিণকে বলা হয় যে সুমেরু বিন্দু। আর যদি এখন 40 ডিগ্রিটার নাম জানলাম, 40 ডিগ্রিকে বলা হয় গর্জন 40, 50 ডিগ্রি দক্ষিণকে ভয়ঙ্কর 85, আর 60 ডিগ্রি দক্ষিণকে ঝড়ু সাটন বলা হয়। সো আশা করি বুঝতে পেরেছো, আর খুবই ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা দেখে নেব মেরু বায়ু। তো নিয়ত বায়ুর মধ্যে কি কি পার্ট ছিল? 3টা পার্ট ছিল। একটা হলো আয়ন বায়ু, যেটা দেখে নিয়েছি, পশ্চিমা বায়ু দেখলাম, এখন আমরা দেখব 3 নাম্বার মেরু বায়ু। সুমেরু ও কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত। তো এটা কি? এটা হলো এই যে সুমেরু আর কুমেরু উচ্চচাপ, এই যে সুমেরু আর এটা হলো কুমেরু উচ্চচাপ থেকে কি হয়, সুমেরু আর কুমেরু উচ্চচাপ থেকে, মানে এই জায়গাটা সুমেরু, এই জায়গাটা হলো কুমেরু বিন্দু থেকে এই যে এরোগুলি দেখতে পাচ্ছ, সুমেরু আর কুমেরু বৃত্ত পর্যন্ত যে নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় মেরু বায়ু। এটা আর কিছু না, তোমরা জাস্ট সিম্পলভাবে পিকচারটা দেখো, এই যে এই জায়গার মধ্যে ছোট ছোট এরো তোমরা দেখতে পাচ্ছ, যেটা মেরু অঞ্চল থেকে আসছে সেটাকেই বলা হয় মেরু বায়ু। যেটা মেরু অঞ্চল থেকে আসছে সেটাকে বলা হয় মেরু। যখন এটা উত্তর গোলার্ধে থাকবে তখন সেটাকে বলা হয় উত্তর পূর্ব, মানে এই যে উত্তর পূর্ব এই সাইডটা, এই সাইড থেকে যেটা আসছে। আর যখন দক্ষিণ গোলার্ধে থাকবে তখন বলা হয় কি, তখন বলা হয় দক্ষিণ পূর্ব, মানে এই যে এই সাইডটা দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব। মেরু অঞ্চলে যখন থাকবে উত্তর পূর্ব মেরু বায়ু আর দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তো এটাই গেল মেরু বায়ু। মেরু বায়ুর বৈশিষ্ট্য রয়েছে, এই বায়ু শীতল হয়। অবভিয়াসলি মেরু বায়ু থেকে যখন আসবে তাহলে এটা শীতল থাকবে, ঠান্ডা থাকবে, কারণ মেরু অঞ্চল সবসময় ঠান্ডা থাকে। এই বায়ু প্রভাবে মহাদেশী সমূহের পূর্বাংশে তুষারপাত, সামান্য বৃষ্টিপাত হয়। আর এই বায়ু প্রভাবে যে পূর্ব সাইডে মানে মহাদেশের যে পূর্ব সাইডে কি হয়, তুষারপাত হয়, আবার সামান্য বৃষ্টিপাতও হয়ে থাকে। তো এটাই গেল কি মেরু বায়ু। তো আমরা কি কি দেখলাম দেখো, একটা রিকেপ দিয়ে দিচ্ছি তাহলে তোমরা পরেরটা বুঝতেও সুবিধে হবে। তো প্রথমেই আমরা দেখলাম যে বায়ু প্রবাহকে 4টা ভাগে ভাগ করেছি। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। প্রথমে স্টার্ট করলাম নিয়ত বায়ু। নিয়ত বায়ুর মধ্যে আমরা কি দেখলাম, নিয়ত বায়ুকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো প্রথমে আমরা দেখলাম আয়ন বায়ু কি, আয়ন বায়ুর বৈশিষ্ট্য। তারপর দেখলাম পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য। তারপর দেখলাম কি মেরু বায়ুর বৈশিষ্ট্য। এখন আমরা দেখলাম 1 নাম্বার শেষ হলো, এখন আমরা 2 নাম্বারে যাই, সেটা হলো সাময়িক বায়ু। সাময়িক বায়ু মানে টেম্পোরারি, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে যে বায়ু প্রবাহ হয় তাকে সাময়িক বায়ু বলে। মানে ধরো দিনের বিভিন্ন সময়ে, দিনে ধরো বিকাল, দুপুর, রাত্রি, মানে দিনের যে কোনো সময় বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে, গ্রীষ্ম ঋতু বা ধরো এখন শীত রয়েছে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে যে সাময়িকভাবে মানে টেম্পোরারি সময়ের জন্য যে বায়ুটা প্রবাহিত হয় তাকেই বলা হয় সাময়িক বায়ু। সাময়িক বায়ুকে আবার কিছু ভাগে ভাগ করা হয়, কি কি? স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। এগুলি হলো সাময়িক বায়ুর কিছু পার্ট বা উদাহরণ বলতে পারো। তার মধ্যে স্থলবায়ু কি, সমুদ্র বায়ু কি, মৌসুমী বায়ু কি, এগুলি আমরা দেখে নেব। আর ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু কি, দুটার নামটা তোমার ভালোভাবে মুখস্থ রাখতে লাগবে, বাকিগুলোর নাম মনে রাখতে লাগবে, কিন্তু তার মধ্যে কিছু জিনিস রয়েছে। আর ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক নামটা তোমরা মনে রাখবে। ওকে, তো এখন আমরা স্থলবায়ু, সমুদ্র বায়ু আর মৌসুমী বায়ু কি সেটা এক এক করে দেখে নিই। সো প্রথম হলো স্থলবায়ু। স্থলভাগ থেকে সমুদ্র বা বিস্তৃত জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে। বেসিক্যালি স্থলভাগ থেকে, ধরো এটা হলো স্থলভাগ আর এখানে হলো জল, এখানে হলো তো সমুদ্র। এখন স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় তাকেই বলা হয় স্থলবায়ু। এখন স্থলবায়ু কখন দেখা যায় বা কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা দেখে নিই। স্থলভাগের বায়ু রাত্রিবেলা মেঘমুক্ত আকাশে তাপ বিকিরণ করে শীতল হলে ভারী ও উচ্চচাপযুক্ত হয়। এই সময় জলভাগ অপেক্ষাকৃত উষ্ণ থাকে বলে বায়ু হালকা ও নিম্নচাপযুক্ত হয়। ফলে স্থলভাগ থেকে শীতল বাতাস জলভাগের দিকে প্রবাহিত হয়। সাধারণত মধ্যরাত্রি থেকে ভোর রাত্রের মধ্যে স্থলভাগে প্রবল প্রবাহিত হয়। ওকে, তো এইটাই হলো স্থলবায়ু। এখন স্থলবায়ুটা কি, এটা তোমাদেরকে আমি আরো ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো দেখো,
আমরা পড়েছিলাম মাটি কি হয়, মাটি খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। অন্যদিকে জল ঠান্ডা হতেও সময় লাগে, গরম হতেও সময় লাগে, এটা আমরা আগের ক্লাসগুলিতে দেখেছি। তো সেই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে। আর আরেকটা আমরা দেখেছিলাম ফ্যাক্টর এফেক্টিং টেম্পারেচার ক্লাসের মধ্যে, মেঘ থাকলে, যে রাত্রিবেলা মেঘ থাকলে বা রাত্রিবেলা মেঘ না থাকলে কি হয়, তো ওইটার দেখেছিলাম মেঘাচ্ছন্নতার যে পয়েন্টটা, ওই পয়েন্টটা তোমরা মনে করবে। দেখো কি হলো, ধরো স্থলবেগটা মাটি রয়েছে, ওকে, এটা মাটি রয়েছে। এখন রাত্রিবেলা, দিনের বেলা কি হলো, দিনের বেলা সূর্যের তাপ লাগলো, এটা গরম হয়ে গেল। যখন রাত্রিবেলা হবে, রাত্রিবেলা তাপটা বিকৃত হয়ে উপর দিকে উঠতে থাকবে। এখন তো রাত্রিবেলা আকাশে মেঘ রয়েছে, যদি মেঘ থাকে তাহলে কি হবে, তাপটা কিন্তু মেঘের জন্য এটা আটকে যাবে, তো ভূপৃষ্ঠে এটা চলাফেরা করবে, তখন ভূপৃষ্ঠটা উষ্ণ হয়ে যাবে, উষ্ণ হয়ে যাবে। তো রাত্রিবেলা যদি আকাশে মেঘ থাকে তাহলে কি হবে, গরম থাকবে। কিন্তু এখন যদি রাত্রিবেলা যদি মেঘ না থাকে, রাত্রিবেলা যদি মেঘ না থাকে তাহলে কিন্তু তাপটা ইজিলি বিকৃত হতে পারবে। দিনের বেলা যে সূর্যের তাপটা যে মাটি শোষণ করেছে, রাত্রি হলে তাপটা কি করবে, তাপ বিকৃত হয়ে তাপটা কিন্তু উপরে উঠতে থাকবে। যখন উপরে উঠবে, তাপটা বিকৃত করে উপরে উঠবে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা শীতল হয়ে যাবে। আর শীতল হলে বায়ুটা কি হবে, বায়ুটা ভারী হয়ে যাবে। শীতল হলে বায়ুটা ভারী হয়ে যাবে, এবং শীতল হলে কি কোন চাপের সৃষ্টি হয়, উচ্চ চাপের সৃষ্টি হয়। শীতল হলে উচ্চ চাপের সৃষ্টি হয়। তো শীতল হয়ে তাপটা উপর দিকে গিয়ে যখন রাত্রিবেলা, মনে রাখবে রাত্রিবেলা স্থলভাগের যে বায়ুটা রয়েছে, রাত্রিবেলা যখন আকাশে মেঘ থাকবে না, তখন তাপটা বিকৃত হয়ে উপর দিকে উঠবে। উপর দিকে উঠলে কি হয়, শীতল হয়, ঠান্ডা হয়, বায়ুটা ভারী হবে এবং উচ্চচাপের সৃষ্টি হবে। আর যখন উচ্চচাপের সৃষ্টি হবে কখন, যখন রাত্রিবেলা আকাশটা মেঘমুক্ত থাকবে, ওই সময় কি হবে, উচ্চচাপের সৃষ্টি হবে, তখন বাতাসের মধ্যে কি ঠান্ডা ঠান্ডা বাতাস বইবে, তখন শীতল থাকবে বাতাসটা, বায়ুটা শীতল থাকবে। তখন কিন্তু এটা কিন্তু স্থলভাগের কথা বলা হয়েছে। কিন্তু তখন জলভাগেরটা কি হবে, জলভাগেরটা যেরকম ঠান্ডা হতে গরম হতে সময় লাগে, ঠান্ডা হতেও তো সময় লাগে, তখন রাত্রিবেলা স্থলভাগের তুলনায় জলভাগটা কিন্তু বেশি উষ্ণ থাকবে। স্থলভাগের তুলনায় জলভাগটা বেশি উষ্ণ থাকবে। তখন জলভাগের মধ্যে কি থাকবে, বায়ুটা হালকা থাকবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে, বায়ুটা হালকা থাকবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে জলভাগটা। তখন কি হবে, তার ফলে স্থলভাগ থেকে ধরো এখানে জল আছে, জলভাগের দিকে কি হবে, বায়ু প্রবাহিত হবে। যখন এই স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ুটা প্রবাহিত হবে, তখন সেটাকে বলা হয় স্থলবায়ু। কি বলা হয়, স্থলবায়ু। আর স্থলবায়ুটা সাধারণত মধ্যরাত্রিতে বা ভোরবেলা দেখা যায়, মধ্যরাত্রি থেকে ভোরবেলা যে সময়টা, তখন স্থলবায়ুটা প্রবল বেগে প্রবাহিত হয়। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছ। মনে রাখবে, আমি আবারও বলছি, সবার আগে মাথায় রাখবে যে মাটি কি হয়, মাটি তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডাও হয়। অন্যদিকে জল কি হয়, গরম হতেও সময় লাগে, ঠান্ডা হতেও সময় লাগে। এই কনসেপ্টটা মাথায় রাখবে। এখন রাত্রিবেলা যদি মেঘ না থাকে তাহলে কি হবে, দিনের বেলা স্থলভাগ যে তাপটা শোষণ করেছে, এটা তাপ বিকিরিত হয়ে উপর দিকে উঠতে থাকবে। উপর দিকে উঠে এটা শীতল হয়ে যাবে। কি হবে, এটা শীতল হবে, আর শীতল হলে ভারী হয়ে যাবে এবং তার পাশাপাশি কি হবে, উচ্চচাপের সৃষ্টি হবে। অন্যদিকে এই স্থলভাগের তুলনায় জলভাগ যখন থাকবে, ধর এখানে জল রয়েছে, জলভাগটা কি হবে, স্থলভাগের তুলনায় জলভাগটা বেশি উষ্ণ থাকবে। কি থাকবে, উষ্ণ থাকবে। আর উষ্ণ থাকলে কি হয়, উষ্ণ থাকলে নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই কারণে কি হবে, এই কারণে স্থল থেকে জলভাগের দিকে যে বায়ুটা প্রবাহিত হবে, সেই বায়ুটাকে বলা হয় স্থলবায়ু। তো সেই বায়ুটা কি বলা হয়, স্থলবায়ু। তো আশা করি স্থলবায়ুকে বুঝতে পেরেছো। ওকে, আর এই স্থলবায়ুর এক্সাক্ট অপোজিট হলো সমুদ্রবায়ু। অর্থাৎ সমুদ্রবায়ু কি হবে, সমুদ্র থেকে স্থলের দিকে আসবে, সেটা হয়ে যাবে সমুদ্রবায়ু। ওকে, তো এটা গেল স্থলবায়ু। লেখাটা আরেকবার দেখে নাও। স্থলভাগের বায়ু রাত্রিবেলা মেঘমুক্ত আকাশে তাপ বিকিরণ করে শীতল হয়ে ভারী ও উচ্চচাপযুক্ত হয়। এই সময় জলভাগ অপেক্ষাকৃত উষ্ণ থাকে বলে বায়ু হালকা ও নিম্নচাপযুক্ত হয়। ফলে স্থলভাগ থেকে শীতল বাতাস জলভাগের দিকে প্রবাহিত হয়। স্থলভাগ থেকে কি হয়, শীতল বাতাস, স্থলভাগ থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস জলভাগের দিকে, ল্যান্ড থেকে সমুদ্রের দিকে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এটি সাধারণত মধ্যরাত্রি থেকে ভোর রাত্রের মধ্যে স্থলবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। তো এটাই হলো স্থলবায়ু। তো স্থলবায়ু হয় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়। আর এটা কি হয়, এটা রাত্রিবেলা মেঘমুক্ত থাকলে শীতল হয়ে ভারী উচ্চচাপের সৃষ্টি হয় এবং জলটা গরম থাকে, উষ্ণ থাকে, তার জন্য বায়ুটা হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। আর তখন স্থলভাগ থেকে ঠান্ডা হয়ে ঠান্ডা বাতাসটা জলের দিকে যায়। এটা কখন হয়, মধ্যরাত্রি থেকে ভোর রাত্রির সময় এই স্থলবায়ুটা প্রবল বেগে প্রবাহিত হয়। তো এটাই গেল স্থলবায়ু। এখন আসি
বলছি সমুদ্র বায়ু। স্থলবায়ুটা বুঝলে সমুদ্র বায়ুটা তোমরা ইজিলি বুঝবে, কারণ ওইটার এক্সাক্ট অপোজিটই হবে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ুটা হবে সমুদ্র থেকে, এই যে সমুদ্র বা বিস্তৃত জলভাগ থেকে যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকেই বলি সমুদ্র বায়ু। দিনের বেলা স্থলভাগের বায়ু অধিক উত্তপ্ত হয়ে হালকা ও নিম্নচাপযুক্ত হয়, কিন্তু জলভাগ ওই সময় অপেক্ষাকৃত শীতল থাকে বলে বায়ু ভারী ও উচ্চচাপযুক্ত হয়, ফলে জলভাগ থেকে শীতল বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সাধারণত অপরাহ্নের সময় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। ভেরি ইজি, আগেরটা থেকে একদমই অপোজিট হবে। একটা বুঝলে আরেকটা ইজিলি তোমরা বুঝতে পারবে। বুঝলে কিন্তু একদমই ইজি, বুঝলে এগুলো তোমার একদম মুখস্থ করতে লাগবে, কিন্তু জাস্ট বোঝার বিষয় তোমাদেরকে বুঝতে লাগবে। দেখো কি হয়, দিনের বেলা মাটি তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। জল তুলনামূলক মানে মাটির তুলনায় সময়টা বেশি লাগে ঠান্ডা হতেও গরম হতো, এটা আমরা জানি, এটা বারবার বলছি, একদম মাথায় ঢুকিয়ে নেবে। তো দিনের বেলা ধরো সূর্যের আলোটা কি হলো স্থলভাগে এসে পৌঁছালো, তাহলে কি হবে, এখানে মাটিটা বেশি উত্তপ্ত হবে। মাটিটা বেশি উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে এটা হালকা হয়ে কি হবে, নিম্নচাপের সৃষ্টি হবে। যখন এটা উষ্ণ হবে, মাটিটা উষ্ণ হবে, তখন কি হবে, নিম্নচাপের সৃষ্টি হবে। কিন্তু তখন জলভাগটা কি হবে, জলভাগটা কিন্তু মাটির তুলনায়, কারণ জলটা গরম হতে তো সময় লাগে, যেহেতু সময় লাগে তো স্থলের তুলনায় জলটা কি থাকবে, জলটা শীতল থাকবে। জলটা শীতল থাকবে, আর শীতল হলে কি হবে, শীতল হলে ভারী হবে এবং উচ্চচাপের সৃষ্টি হবে। তার ফলে যে জলের পাড়টা, ধরো এখানে জল রয়েছে, জলের পাড় থেকে মানে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বাতাসটা প্রবাহিত হবে সেটাকেই বলা হয় সমুদ্র বায়ু। আর এই সমুদ্র বায়ুটা কি হবে, এই সমুদ্র বায়ুটা দুপুরের দিকে দেখা যায়। কোন সময়, দুপুরের সময় সমুদ্র বায়ুটা প্রবাহিত হয়। স্থলবায়ু হলে মধ্যরাত্রি থেকে ভোর রাত্রের সময়, আর সমুদ্র বায়ু হলে দুপুরের সময় মানে অপরাহ্নের সময় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। তো এটাই হলো সমুদ্র বায়ু। তো আশা করি স্থলবায়ু এবং সমুদ্র বায়ু জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর আমরা দেখে নেব মৌসুমী বায়ু, ভেরি ইম্পর্টেন্ট। মৌসুমী বায়ু বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলে যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। মানে বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে, মানে কোন সময়, যে নির্দিষ্ট কোনো ঋতুতে উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলে, যে উষ্ণতার পার্থক্য, চাপের পার্থক্যের ফলে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু। ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু প্রভাবে বেশি দেখা যায়, যে ক্রান্তীয় অঞ্চলে কোন বায়ু সবচেয়ে বেশি দেখা যায়, মৌসুমী বায়ু প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায়। গ্রীষ্ম ও শীত ঋতুতে জলভাগ স্থলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমী বায়ু সৃষ্টি হয়। তো এটাই হলো কি মৌসুমী বায়ু। এই যে রয়েছে এখানে গ্রীষ্মকালীন, ভেরি ইম্পর্টেন্ট, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। আর শীতকালে কি হয়, মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু। এগুলি তোমরা মুখস্থ করে নেবে, তার মধ্যে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হলো পৃথিবী, এখন কি হলো, এইটা হলো কি উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। প্রথমে দেখি আমরা গ্রীষ্মকালে কি হয়, মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে, মানে এই যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম, মানে এই যে দক্ষিণ পশ্চিম এই সাইড থেকে এদিকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর উত্তর পশ্চিম মৌসুমী বায়ু কোনটা বলে, এই যে দক্ষিণ গোলার্ধে, মানে এই দিক থেকে যখন আসে তখন সেটাকে বলা হয় কি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে শীতকালে কি হয়, শীতকালে উত্তর গোলার্ধে হলো উত্তর গোলার্ধে কি হবে, এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু। মানে এই যে দেখো, যখন গ্রীষ্মকালের কথা হবে তখন আসবে কি এই যে পশ্চিম সাইডে, ওকে, পশ্চিম সাইডে। আর যখন শীতকালের কথা আসবে তখন আসবে কি এই যে পূর্ব সাইডে। তো এটা হলো মৌসুমী বায়ু। তো মৌসুমী বায়ুর মধ্যে কি রয়েছে, দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। আর একটা শীতকালে কি রয়েছে, এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু। তো আশা করি মৌসুমী বায়ুটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর আর কি নাম বলেছিলাম, অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক, সেগুলো মনে রাখবে। তো আমরা কি দেখলাম, সাময়িক বায়ুর মধ্যে কি পাঁচটা আমরা দেখে নিয়েছি। প্রথমে দেখলাম স্থলবায়ু, তারপর দেখলাম সমুদ্র বায়ু, তারপর আমরা কি দেখলাম, এই যে স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, আর ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। তো এটা গেল সাময়িক বায়ু। এখন আমরা দেখে নেব কি আকস্মিক বায়ু, যেটা হঠাৎ করে হয়, সাডেনলি হয়ে থাকে, ওইটাই হলো আকস্মিক বায়ু। অনিয়মিতভাবে হঠাৎ খুব প্রবল বেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে আকস্মিক বায়ু বলে। মানে অনিয়মিত, হঠাৎ করে সাডেনলি একদম খুব স্পিডে প্রবল বেগে যে বায়ুটা প্রবাহিত হয় তাকেই বলা হয় আকস্মিক বায়ু। আকস্মিক বায়ুর মধ্যে আবার দুইটা পার্ট রয়েছে, ঘূর্ণিঝড় আর একটা প্রতীপ ঘূর্ণিঝড়। এখন ঘূর্ণিঝড় আর প্রতীপ ঘূর্ণিঝড় কি, বা এটা আকস্মিক বায়ুর উদাহরণও বলতে পারে, সেগুলি আমরা এখন ডিটেলসে
দেখে নেব। ধরো পরীক্ষাতে আসতে পারে ঘূর্ণিঝড় কিসের এক্সাম্পল? আকস্মিক বায়ু, নিয়ত বায়ু, নাকি কোনোটিই নয়, তখন কি হবে? আকস্মিক বায়ু। এভাবেও কিন্তু আসতে পারে। এখন আমরা ঘূর্ণিঝড় আর প্রতি ঘূর্ণিঝড়টা ডিটেলসে দেখে নিই। প্রথমেই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কি? কোনো স্থানে আকস্মিকভাবে উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুচাপ কমে গেলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপ কেন্দ্রে শূন্যস্থান পূরণের জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ঘূর্ণিঝড় আকারে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উষ্ণ হয়ে ঘূর্ণি আকারে উপরে উঠে যায়। এরূপ নিম্নচাপ কেন্দ্রমুখী ঘূর্ণি বাতাসকে ঘূর্ণিঝড় বলা হয়। বেসিক্যালি ঘূর্ণিঝড়টা কি? প্রথমত এটা হলো আকস্মিক বায়ু, যেটা হঠাৎ করে হয়, এটা প্রবল বেগে খুব বেশি হয়ে থাকে। এখন প্রবল বেগে হঠাৎ করেই যদি এই যে ধরো এখন উচ্চতা বৃদ্ধি কোনো একটা অঞ্চল, এটা হলো একটা অঞ্চল, এই অঞ্চলে কি হলো হঠাৎ করে খুব বেশি গরম পড়লো, একদম খুব উষ্ণতা খুব বেশি বৃদ্ধি পেল, উষ্ণতাটা বেড়ে গেল। উষ্ণতা বেড়ে গেলে কি হবে? বায়ুচাপটা কমে যাবে। বায়ুচাপ কি হবে? উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমবে, বায়ুচাপ কমবে মানে নিম্নচাপের সৃষ্টি হবে। কি হবে? ধরো এখানে নিম্নচাপে উষ্ণতা বেড়ে গেল, তার জন্য এখানে নিম্নচাপের সৃষ্টি হলো। নিম্নচাপের সৃষ্টি হলে কি হবে? নিম্নচাপের সৃষ্টি হলো। এখন নিম্নচাপটা কি? এখানে হালকা থাকে, নিম্নচাপটা হালকা থাকে, তো এটা কি হলো? এখানে নিম্নচাপের সৃষ্টি হলে এইভাবে ঘূর্ণিঝড়ের মতন এটা বাতাসে ঘুরতে থাকবে। তো এটা মাঝখানে তার কেন্দ্রের মধ্যে এটা ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকাটা পূরণ করার জন্য তার আশেপাশে যে উচ্চচাপ অঞ্চল রয়েছে, ধরো এই দিক থেকে বা বিভিন্ন সাইড থেকে উচ্চচাপ অঞ্চল থেকে ওই দিক থেকে বাতাস আসতে থাকবে এই জায়গাটা ফুলফিল করার জন্য, কারণ এখানে তো খালি হয়ে গেছে। এই খালি জায়গাটা, এই শূন্যস্থানটা পূরণ করার জন্য উচ্চচাপ থেকে উচ্চচাপ হলে কি? শীতল বাতাস এদিক থেকে প্রবল বেগে ছুটে এসে এই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করবে। যখন আসবে, এখানে তো উষ্ণ অঞ্চল, তো শীতল বাতাস যখন উষ্ণ অঞ্চলে আসবে তখন এটা কি হয়ে যাবে? এটা কিন্তু উষ্ণ হয়ে যাবে। এটা উষ্ণ হয়ে আগের এই ফাঁকা জায়গাটা আর যখন শীতল বাতাসটা এসে উষ্ণ অঞ্চলে মিলিত হয় তখন এটা উষ্ণ হয়ে যায়। উষ্ণ হয়ে এটা ঘূর্ণিঝড় আকারে এইভাবে করতে করতে উপর দিকে উঠে যায়। এই যে উপর দিকে উঠে যায় ওইটাকেই বলা হয় ঘূর্ণিঝড়। ওইটাকে কি বলা হয়? ওইটাকেই বলা হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণি বাতাসটাকে বলা হয় ঘূর্ণিঝড়। তো আশা করি ঘূর্ণিঝড়টাকে বুঝতে পেরেছো। আমি আবারও সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো একটা অঞ্চল। এই অঞ্চলে হঠাৎ করে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে ধরো উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে তার নিম্নে কি হচ্ছে? এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপ সৃষ্টি হয়ে জায়গাটা খালি হয়ে গেছে। এখন এই খালি জায়গাটা পূরণ করার জন্য তার আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে, উচ্চচাপ বলে থেকে এই যে বাতাস বেয়ে আসছে। আর উচ্চচাপ হলে কি হবে? শীতল বাতাস হবে। এই শীতল বাতাস যখন বয়ে আসবে উষ্ণ অঞ্চলে আসার কারণে এগুলিও কিন্তু উষ্ণ হয়ে যাবে। উষ্ণ হয়ে যখন এই নিম্নচাপ কেন্দ্রের সাথে এসে মিলিত হবে, এই উষ্ণ আর শীতল মিলিত হয়ে এটা এইভাবে করতে ঘুরতে এটা উপর দিকে চলে যায়। এই যে এই ঘূর্ণি বাতাসটাকে বলা হয় ঘূর্ণিঝড়। ওকে, তো এটাই হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কিছু এক্সাম্পল রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান উপসাগর, উত্তর আটলান্টিক মহাসাগরে হেরিকেন নামে পরিচিত। মানে যে ঘূর্ণিঝড়টা বিভিন্ন নামে পরিচিত, শুধু ঘূর্ণিঝড় না, এটার বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। যেরকম ক্যারিবিয়ান উপসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, এটা কী নামে পরিচিত? হেরিকেন নামে পরিচিত। চীন ও জাপান উপকূল অঞ্চল এটা টাইফুন নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশে এটা টর্নেডো নামে পরিচিত। ভারত মহাসাগরের সাইক্লোন নামে পরিচিত। উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ার উইলি নামে পরিচিত। তো ঘূর্ণিঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই নামগুলি মনে রাখবে এবং কোন জায়গায় কোন নামটা সেটা মনে রাখবে। এখন আমরা দেখি প্রতীপ ঘূর্ণবাদ। প্রতীপ ঘূর্ণবাদটা কি? নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। এখন নাতিশীতোষ্ণ মণ্ডল কোন জায়গাটা, হিমমণ্ডল কোন জায়গাটা, এটা আশা করি আর বলতে লাগবে না, আগের ক্লাসগুলোতে অনেকবার বলা হয়েছে। এই যে নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলের অন্তর্গত কোনো স্থানে প্রচণ্ড ঠান্ডার জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হয়। প্রচণ্ড ঠান্ডা মানে শীতল বাতাস, আর শীতল বাতাস হলে অবভিয়াসলি উচ্চচাপের সৃষ্টি হবে। তো উচ্চচাপের সৃষ্টি হয়। এই উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস বাইরে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে কুণ্ডলী আকারে প্রবাহিত হয়। একই প্রতীপ ঘূর্ণবাদ বলে। মানে নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডলের মধ্যে কেউ যখন প্রবল বেগে ঠান্ডা বাতাস হয়, ঠান্ডা বাতাস বেড়ে প্রবাহিত হলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে। এখন ধরো এখানে কি হলো? নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল রয়েছে, তো এখানে কি হলো? ঠান্ডা বাতাস বয়ে চলছে। এই ঠান্ডা বাতাস কারণে এটি প্রবল বেগে প্রবাহিত হওয়ার কারণে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। উচ্চচাপের সৃষ্টি হওয়ার কারণে তার যে ধরো এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে, এই উচ্চচাপের সৃষ্টি হওয়ার কারণে এই ঠান্ডা বাতাসগুলি কি হয়? বাইরের দিকে এগুলো বেরিয়ে যায়, বাইরের দিকে এটা বেরিয়ে এটা কোথায় যায়? নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই যে নিরক্ষীয় অঞ্চলের দিকে
যে খুব স্পিডে কুণ্ডলী আকারে যে প্রবাহিত হয়, ওই প্রবাহিত যে মানে এই যে বাতাসটা, সেটাকেই কিন্তু বলা হয় প্রতীপ ঘূর্ণবাদ। প্রতীপ ঘূর্ণবাদ। প্রতীপ ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। মানে প্রতীপ ঘূর্ণবাদটা কী হয়, এই যে উত্তর গোলার্ধে যখন থাকে, এই যে উত্তর গোলার্ধে যখন থাকে তখন ঘড়ির কাঁটার এদিক থেকে চলে, এবং দক্ষিণ গোলার্ধে থাকলে তার ঘড়ির কাঁটার মানে ঘড়ির কাঁটা তো এদিকে চলে, তো দক্ষিণ গোলার্ধে হলে তার অপোজিট সাইডে হবে। তো উত্তর গোলার্ধে হলে এইভাবে হবে, দক্ষিণ গোলার্ধে হলে এইভাবে হবে। তো এইভাবে প্রবাহিত হয় কোনটা, প্রতীপ ঘূর্ণবাদ। তো এটাই গেল প্রতীপ ঘূর্ণবাদ। আর প্রতীপ ঘূর্ণবাদের কারণে কি হয়, ঘূর্ণিঝড়ে আকাশ পরিষ্কার থাকে। প্রতীপ ঘূর্ণবাদে আকাশটা পরিষ্কার হয়ে যায়। এটা গেল প্রতীপ ঘূর্ণবাদ। তো আমরা কি দেখলাম, আকস্মিক বায়ু আমরা দেখে নিলাম। লাস্ট রয়েছে স্থানীয় বায়ু। কারণ বায়ু প্রবাহকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি, নিয়ত বায়ু, তারপর রয়েছে সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, আর হলো স্থানীয় বায়ু। তো আমরা প্রথমেই নিয়ত বায়ু দেখলাম। নিয়ত বায়ুর মধ্যে আবার 3টা রয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম যে সাময়িক বায়ু। সাময়িক বায়ুর মধ্যে স্থলবায়ু, মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু আমরা দেখে নিয়েছি। তারপর দেখলাম আকস্মিক বায়ু, যেটার মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, প্রতীপ ঘূর্ণিঝড়। এখন রয়েছে 4 নম্বর স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুটা কি, ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি ও পরিবেশের পার্থক্যে চাপ ও তাপ এর পার্থক্য ঘটে নানা রকম বায়ু প্রবাহ সৃষ্টি হয়, একে স্থানীয় বায়ু বলে। স্থানীয় বায়ু সাধারণত শীতল ও উষ্ণ হয়। মানে স্থানীয় বায়ুকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো উষ্ণ বায়ু, একটা শীতল বায়ু। মানে কোনো একটা জায়গায়, কোনো একটা অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে স্থানীয় বায়ু বলা হয়। আর উষ্ণ বায়ু প্রবাহিত হলে উষ্ণ স্থানীয় বায়ু, শীতল বায়ু প্রবাহিত হলে শীতল স্থানীয় বায়ু। সিম্পল, এটাই হলো স্থানীয় বায়ু। এখন স্থানীয় বায়ুর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। যেরকম প্রথমেই রয়েছে কালবৈশাখী। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে গ্রীষ্মের প্রারম্ভে মার্চ, এপ্রিল ও মে মাসের অপরাহ্নে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়, তাকে কালবৈশাখী বলে। মানে উত্তর পূর্ব ভারতে প্রারম্ভে গ্রীষ্মটা যখন শুরু হয়, তখন মার্চ, এপ্রিল, মে মাসের দুপুর দিকে যে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি হয়, তাকে বলা হয় কি, কালবৈশাখী। তাকে বলা হয় কালবৈশাখী। তারপর রয়েছে লু। লু কি, লু কিন্তু হলো উষ্ণবায়ু। গ্রীষ্মকালে মে জুন মাসে উত্তর পশ্চিম ও উত্তর ভারতে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু, এই যে উষ্ণ ও শুষ্ক বায়ু দুপুরের পর থেকে পশ্চিম দিকে থেকে প্রবাহিত হতে দেখা যায়। এই লু অত্যন্ত উষ্ণ ও অসহ্য তাপ প্রবাহ। এই বায়ুর উষ্ণতা 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। লুটা কি, লু হলো এক ধরনের উষ্ণ ও শুষ্ক বায়ু, যেটা দুপুরবেলা মানে গ্রীষ্মকালে ধরো মে জুন মাসে উত্তর পশ্চিম মানে উত্তর পশ্চিম বা উত্তর ভারতে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু দেখা যায়। কোন সময়, মানে বায়ুটা দুপুরের পর মানে ধরো বিকেল দিকে, দুপুরের পর সারাদিন তাপ বিকৃত হয়ে মানে দুপুরের পর বিকেল দিকে পশ্চিম দিকে বায়ুটা প্রবাহিত হতে দেখা যায়। আর এই যখন লুপটা প্রবাহিত হয় তখন খুব বেশি গরম লাগে, মানে অসহ্য তাপ প্রবাহ থাকে। আর এই বায়ুর উষ্ণতাটা কত, 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। তারপর হচ্ছে আদি। আদি হলো এক প্রকার ধূলিঝড়। আদি হলো এক প্রকার ধূলিঝড়। গ্রীষ্মকালে পাঞ্জাব ও রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলে এরূপ ধূলিঝড় দেখা যায়। মানে গ্রীষ্মকালে পাঞ্জাব, রাজস্থানে এরকম ধূলিঝড় দেখা যায়। পরিচলন প্রক্রিয়ায় বাতাস প্রচুর পরিমাণে সূক্ষ্ম ধূলিকণা সংগ্রহ করে প্রতি ঘন্টায় 70 থেকে 100 কিলোমিটার বেগে ধুলোরাশি এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়। এগুলি কিন্তু তোমাদের মুখস্থ করতে লাগবে। নেক্সট রয়েছে চিনুক। চিনুক কি, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু শীতকালে প্রবাহিত হয়, একে চিনুক বলা হয়। তো চিনুকও হলো একটা উষ্ণ ও শুষ্ক বায়ু। ফন, ইউরোপের রাইন নদীর উপত্যকায় ও শীতকালে আল্পস পার্বত্য অঞ্চল থেকে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এরূপ বায়ুকে ফন বলা হয়। তো ফনও হলো একটা উষ্ণ ও শুষ্ক বায়ু। এই বায়ু প্রভাবে রাইন উপত্যকায় ও আল্পসের উত্তর ঢালে শীতকালে বরফ গলে ও কৃষি কাজের জন্য সুবিধা হয়। নেক্সট রয়েছে সিরক্কো। আফ্রিকা মহাদেশের লিবিয়ার মরুভূমি থেকে এই বায়ুর উৎপত্তি হয়। এই বায়ু অত্যন্ত উষ্ণ ও শুষ্ক, এই যে উষ্ণ ও শুষ্ক ও ধূলিকণাপূর্ণ হয়। উত্তরে প্রবাহিত হয়ে এই বায়ু ভূমধ্যসাগর অতিক্রম করে পীড়াদায়ক উষ্ণ ও আর্দ্র বায়ুতে পরিণত হয়। নেক্সট রয়েছে খামসিন। উত্তরে আফ্রিকার উষ্ণ ও শুষ্ক ধূলিকণাপূর্ণ বায়ু মিশরে খামসিন নামে পরিচিত। স্পেনে এরূপ বায়ুকে লেভেস বলা হয়। কি বলা হয়? লেভেস বলা হয়। আর খামসিনও কিন্তু উষ্ণ ও শুষ্ক বায়ু। তো মেনলি তোমরা এই সবটাই জানতে লাগবে। তার মধ্যে থেকে যেটাতে বেশি ফোকাস করবে সেটা হলো এই নামগুলি, আর কোনটা উষ্ণ বায়ু, কোনটা যে শীতল বায়ু, সেটা মাথায় রাখবে। আর বাকিগুলিও কিন্তু যদি চেষ্টা করবে মনে রাখার।
তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। সো আজকে আমরা কি কি দেখলাম একটা রিকেপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমরা আজকে স্টার্ট করলাম বায়ু প্রবাহ। এই যে বায়ু প্রবাহটা কি? বায়ু প্রবাহটা যে ভূপৃষ্ঠের মধ্যে যে বায়ুটা চলাচল করছে সেটাই তো হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলিও কিন্তু আমরা এক এক করে দেখে নিয়েছি, আর মেনলি এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। ওকে, তো তার আগে আমরা কিছু জিনিস দেখেছি। কি দেখলাম? প্রথমে দেখলাম বায়ু প্রবাহ কি, তারপর দেখলাম বায়ু প্রবাহের প্রধান কারণগুলি কি কি, নেক্সট দেখলাম বায়ু প্রবাহের কিছু বৈশিষ্ট্য, যেরকম ফেরেলের সূত্র, বাইস-বেলের সূত্র, আর তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিয়েছি। নেক্সট আমরা বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ দেখলাম। বায়ু প্রবাহকে মেনলি চারটা ভাগে ভাগ করা যায়। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। নিয়ত বায়ুকে আবার তিন ভাগে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এগুলি কি ডিটেলসে দেখলাম। তারপর সাময়িক বায়ুর মধ্যে স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। তারপর দেখলাম আকস্মিক বায়ু, তার মধ্যে ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত। তারপর হচ্ছে স্থানীয় বায়ু, স্থানীয় বায়ুর মধ্যে উষ্ণ বায়ু আছে, শীতল বায়ু আছে। এগুলি কি কি এক্সাম্পল সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। অ্যাটমসফিয়ার চ্যাপ্টারে জাস্ট আর একটা পার্টি বাকি আছে, সেটা হলো অধঃক্ষেপণ, যেটা তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগছে, হেল্পফুল লাগছে। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা তোমাদের কোনো ডাউট থাকলে, তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের ধরো নোটস, ক্লাস, মক টেস্ট অনলাইন হোক কিংবা অফলাইন প্রয়োজন হলে, সেটার জন্য তোমরা এই সাকসেস মাস্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।